তিনজন ছেলে আমাকে জোর করে নদী তীরের ঝোপের ভিতরে নিয়ে গেল। একজন বলছে, আজ শালিকে দিয়ে শরীরের তৃষ্ণা মেটাবো, তারপর মুখে অ্যাসিড ঢেলে দেব। আমাকে রিজেক্ট করার ফল এখন হাড়ে হাড়ে টের পাবি। রূপের বেশি দেমাক, তাই না? আজ সব ধুলির স্বাদ করব, দেখি কে বাঁচায় তোকে। আমার নাম পারুল আহমেদ, এবার ফার্স্ট ইয়ারে পড়ছি। আমার বাবা এলাকার চেয়ারম্যান, নাম করিম আহমেদ। আমার বড় ভাই ফুপুর বাসায় থেকে মাস্টার কমপ্লিট করছে, নাম রাহুল আহমেদ। অতিরিক্ত রাগী টাইপের, কথায় কথায় রেগে যায়। ফুপু মেগাপোলিসে থাকেন, ওনার একটা মেয়ে আছে, নাম ফারিয়া খান। 2 বছর আগে ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে ফারিয়ার। দুজনেরই পড়াশোনা কমপ্লিট হলে বিয়ে হবে। তারপরেই ফারিয়া আমার ভাবি। 1 সপ্তাহ হলেও ফারিয়া গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে মেগাপোলিস থেকে, সাথে বড় ভাইও এসেছে। আজ সকালে বড় ভাইয়ের সাথে গ্রাম ঘুরতে বেরিয়েছে ফারিয়া। ওরা বাইকে করে গিয়েছে। রাস্তা দিয়ে হাসছে 2 বন্ধু, অরুণ ও অমিত। অরুণ কলেজের শিক্ষক, অমিত কিছুই করে না, পড়াশোনা মাত্র কমপ্লিট করেছে। তবে একটা রহস্যজনক ব্যাপার হলো, অমিত 20 বছর আগে হারিয়ে গিয়েছিল। এতদিন পর কোথা থেকে এসেছে কেউ জানে না। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু একটা কথাই বলে, বলা যাবে না, যদি বলি তাহলে আমার ক্ষতি হবে। অমিত দেখতে হ্যান্ডসাম সুদর্শন যুবক, গায়ের রং ফর্সা। শুধু তাই নয়, অমিত ক্যারাটি জানে এবং খুব ভদ্র। সচরাচর এমন ছেলে হাজারের মাঝে একটাও পাওয়া যায় না। ওরা গল্প করতে করতে একসময় সেতুর কাছে এসে পৌঁছল। হঠাৎ একজন অন্ধ বৃদ্ধ বলল, কেউ কি এখানে আছো? আমাকে একটু রাস্তা পার করে দাও। অমিত বলল, আরে এটা রশিদ চাচা না, তুই এখানে দাঁড়া, আমি রাস্তা পার করে দিয়ে আসি। এই বলে অমিত এগিয়ে গেল। তারপর অন্ধ রশিদকে বলল, চাচা আমি আপনাকে পার করে দেই। এই বলে অমিত বৃদ্ধের হাত ধরে পার করে দিচ্ছে। রাস্তার মাঝখানে আসতেই হঠাৎ কোথা থেকে যেন একটা বাইকে এসে সামনে ব্রেক কষে দাঁড়ালো। ভাগ্যিস একটুর জন্য বেঁচে গেছে। যদি সাথে সাথে ব্রেক না কষত তাহলে এখন দুজনেই চাপা পড়ে মারা যেত। অমিত রশিদ চাচাকে সামলে নিয়ে বাইকের দিকে তাকালো। বাইক চালক পুরুষ নয়, একজন মেয়ে, আর তার পিছনে একজন পুরুষ বসে আছে। মেয়েটা খুব সুন্দরী। অমিত নিজেকে স্বাভাবিক করে বলল, এই যে ম্যাডাম, একটু দেখে গাড়ি চালান, আর একটু হলেই তো বাইকে চাপা দিয়ে দিচ্ছিলেন, তাই রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাতে হয়। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে অমিতের দিকে, কোনো কথা বলছে না। তার পরিবর্তে পিছনের ছেলেটা নেমে এসে বলল, তুই কে রে, জ্ঞান দিতে এসেছিস? আর কে বলেছিল বাইকের সামনে এসে মরতে? দোষ আমাদের না, আমরা ঠিকভাবেই গাড়ি চালাচ্ছিলাম, বরং তোরাই সামনে এসে পড়েছিস। যত সব, কোথা থেকে যে উঠে আসে কে জানে। আর তুই জানিস আমি কে? এভাবে দুজনের মাঝে অনেক কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে গিয়ে ছেলেটা কোমর থেকে পিস্তল বের করে। অমিত কৌশলে পিস্তলটা ছিনিয়ে নিয়ে বলে, যত সম্ভব দেখে এত ভদ্র করের ছেলে, মনে হয় এত অভদ্রভাবে কাজ করো কেন? ভালো হয়ে যাও। এই বলে পিস্তলটা ওর হাতে দিয়ে অরুণকে নিয়ে চলতে থাকে। মেয়েটা তখনও হাঁ করে তাকিয়ে আছে অমিতের দিকে। অরুণ বলল, কেন বাড়াবাড়ি করতে গেলি? তুই কি জানিস ওকে? ও হচ্ছে চেয়ারম্যানের ছেলে রাহুল, মানুষ হিসেবে ভালো না। ওরা রাহুল তোকে ছেড়ে কথা বলবে না। এখন দেখ সামনে কি কি হয়। অমিত বলল, যা হবার পরে দেখা যাবে, আমি অন্যায়কে প্রশ্রয় দেই না, সেটা তুই ভালো করেই জানিস। শোন না, একটা কথা বলার ছিল, ভাবছি কাল একটু নানার বাড়ি যাব, আমি আসছি পর্যন্ত এখনও যাইনি। অরুণ বলল, যা, তবে সাবধানে, তোর নানার বাড়ির গ্রামের আগের গ্রাম রাহুলদের, তাই একটু সাবধানে যাবি। সেদিনের মতো বিদায় নিয়ে যে যার বাড়ি চলে গেল। পরের দিন কথা অনুযায়ী অমিত নানাদের বাড়ি গেল। যাবার সময় রাহুল দেখেছিল অমিতকে, কিন্তু কিছু বলেনি। অপেক্ষায় আছে আসার সময় শায়েস্তা করবে বলে। যেমন ভাবা তেমন কাজ। 5 দিন থেকে অমিত বাড়িতে ফেরার সময় রাহুল তার বন্ধু-বান্ধব নিয়ে অপেক্ষায় ছিল। দুপুরের দিকে অমিত ওদের গ্রামের ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ এমন সময় 4-5টা ছেলে অমিতকে ঘিরে ধরল। অমিতও কম যায় না, ছেলেগুলোকে আচ্ছা করে পিটাই করল। হঠাৎ রাহুল পিস্তল বার করে, সেটাও কৌশল করে ছিনিয়ে নেয়। তারপর রাহুলের হাত লক্ষ্য করে একটা গুলি করে। ওদের মারামারির সময় রাস্তা দিয়ে যাওয়া সব লোক দাঁড়িয়ে দেখছে। তাদের মাঝে কখন যে চেয়ারম্যান করিম আহমেদ এসে দাঁড়িয়েছে সেটা কেউ লক্ষ্য করেনি। সাথে ফারিয়াও ছিল। সবাই অবাক হলো অমিতের ফাইটিং দেখে। একাই 5 জন ছেলেকে শায়েস্তা করল। চেয়ারম্যান শুধু দেখে গেল, কিন্তু এগিয়ে গিয়ে ছেলেকে ধরল না। অমিত পিস্তল রাহুলের হাতে দিয়ে বলল, আমি ইচ্ছে করলে পুলিশ ডেকে তোমাকে হাজতে পাঠাতে পারি, কিন্তু আমি সেটা করব না, তাই বলছি ভালো হয়ে যাও। এই বলে চলে গেল। অমিত চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব এগিয়ে এসে ছেলেকে খুব বকা দেয়। তারপর হাসপাতালে নিয়ে যায়। 5 বন্ধুকে ভর্তি করানো হয় হাসপাতালে। বাড়িতে ফিরে অমিত মায়ের প্রশ্নের মুখোমুখি হতে হলো। সারা শরীরে মাটি লেগে আছে দেখে রীনা দেবী ছেলেকে বলল, কিরে তোর শরীরে এত মাটি কেন?
অমিত মিথ্যে বলা একদম পছন্দ করে না, তাই মাকে সত্যিটাই বলতে হলো। সব শুনে রীনা দেবী খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি জানেন চেয়ারম্যান লোক ভালো না। ছেলেকে সাবধানে থাকিস বলে ফ্রেশ হয়ে আসতে বলল। অমিত নিজের রুমে গিয়ে পকেটে হাত দিয়ে দেখে মোবাইল নেই। মনে মনে ভাবছে হয়তো মারামারি করার সময় ওখানেই পড়ে গেছে। অমিতের আন্দাজটাই ঠিক। মারামারি করার সময় ফোনটা যখন পড়ে যায় সেদিকে কারো লক্ষ্য না থাকলেও ফারিয়ার ছিল, তাই সে সবার চোখের আড়ালে গিয়ে ফোনটা উঠিয়ে নেয়। এদিকে অমিত ফ্রেশ হয়ে খাবার শেষ করে অরুণদের বাড়ি গেল। দেখে অরুণ বারান্দায় বসে আছে। অমিতকে আসতে দেখে অরুণ এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, কেমন আছিস, কখন এলি? অমিত অরুণের হাত ধরে বলল, ভালো, একটু আগে এসেছি। তা তুই কেমন আছিস? অরুণ বলল, ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? অমিত বলল, হয়েছে, সব বলবো, চল আগে জলাশয়ের পাড়ে গিয়ে বসি। তারপর দুই বন্ধু জলাশয়ের পাড়ে গিয়ে বসে। অমিত বলতে আরম্ভ করল, কি হয়েছে আসার সময়। সব শুনে অবাক হয়ে বলল, তোর তো সাহস কম না? চেয়ারম্যানের এলাকায় গিয়ে চেয়ারম্যানের ছেলেকে মেরেছিস? বাপরে, তোর সাহস আছে বলতে হবে। অমিত বলল, বাদ দে এসব কথা, তোর ফোনটা দে, আমার ফোনে কল করে দেখি কেউ ধরে কিনা। অরুণ ফোনটা দিল। ওইদিকে আমি কলেজ থেকে ফিরে ফারিয়ার থেকে সব শুনে রীতিমতো রেগে গেলাম। আমার ভাইকে মেরেছে। আমার বাবার চেয়ারম্যান, নিশ্চয়ই সেটাও জানে। বাবা সব কিছু দেখেও কিছু বলল না কেন? না, এত বড় অপমান মেনে নেওয়া যায় না। আমি এর শেষ দেখে ছাড়ব। ফারিয়া ফোনটা বের করে আমাকে দেখিয়ে বলল, এটা ওই ছেলেটার ফোন, মারামারির সময় পড়ে গেছে, তাই আমি নিয়ে এসেছি। আমি ফোনটা এক প্রকার ছিনিয়ে নিলাম। তারপর বললাম, এই ফোনটার জন্য নিশ্চয়ই আসবে, তখন ওকে শায়েস্তা করব। এমন সময় ফোনটা বেজে উঠল। আমি রিসিভ করলাম না। আবার ফোন আসতেই রিসিভ করি। আমি কিছু বলার আগে ওই প্রান্ত থেকে বলল, হ্যালো, শুনছেন? আপনার হাতের ফোনটা আমার, আসলে আজ দুপুরে হারিয়ে গেছে। যদি দেন তাহলে আমি নিতে আসতে পারি। আমি বললাম, অবশ্যই, আপনি চলে আসুন চেয়ারম্যান বাড়িতে। আমি চেয়ারম্যানের মেয়ে পারুল বলছি। আপনি কি ফোনটা নিতে আজ আসবেন? অমিত বলল, আপনার যদি সমস্যা না হয় তাহলে আজ আসতে পারি। আমি বললাম, কোনো সমস্যা নেই, আপনি বিকেলের দিকে আসুন। ঠিক আছে বলে ফোন কেটে দিল অমিত। অরুণ বলল, কি রে, কার সাথে কথা বললে? অমিত বলল, চেয়ারম্যানের মেয়ে পারুল। ফোনটা ওদের বাড়ির কেউ পেয়েছে, বলছে আজ বিকেলে যে নিতে আসতে। আমার নাম শুনে অরুণের চোখ চকচক করে উঠল, কারণ সেই হাই স্কুল থেকে আমাকে ভালোবাসে। এখন বর্তমান সে কলেজ টিচার, কিন্তু এখনও পর্যন্ত আমাকে ভালোবাসে কথাটা বলতে পারেনি। বর্তমান অরুণ আমার স্যার। হতবাক হয়ে বলল, তুই কি পাগল হলি? ওই বাড়িতে গেলে তো তোকে ছেড়ে দেবে। চেয়ারম্যানের ছেলেকে মেরেছিস তুই। আমার মনে হয় আজ না গিয়ে কাল চল। অমিত বলল, তুই এত ভীত কেন রে? গেলে আজই যাব, কারণ আমি কথা দিয়েছি আজ যাব বলে। এখন তুই যাবি কিনা বল, নয়তো আমি একা যাব। অরুণের ইচ্ছা হলো না অমিতকে একা ছাড়তে, তাই দুই বন্ধু রওনা দিল। বিকেলের দিকে চেয়ারম্যানের বাড়িতে পৌঁছল। কাজের ছেলে এসে ওদেরকে ড্রয়িং রুমে বসালো। কিছুক্ষণ পর আমি আর ফারিয়া ড্রয়িং রুমে প্রবেশ করি। আমাদের দুজনকে দেখে ওরা দুজন দাঁড়িয়ে গেল। অরুণ স্যারকে দেখে আমি একটু অবাক হলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে হঠাৎ? অরুণ আমার চোখে চোখ রেখে বলল, আমি অমিতের সাথে এসেছি। আসলে অমিত আমার বেস্ট ফ্রেন্ড। আমি বললাম, আপনারা দাঁড়িয়ে কেন, বসুন। অমিত বলল, বসার সময় নেই, সন্ধে হয়ে যাচ্ছে, দয়া করে ফোনটা দিলে আমরা যেতে পারি। আমি বললাম, সে কি, কিছু না খেয়েই চলে যাবেন? অমিত বলল, অন্য একদিন এসে না হয় খাবো, আজ হাতে সময় নেই। আমি রসিকতা করে বললাম, ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছুই নেই, বাসায় কেউ নেই। বাবা আর বড় ভাইয়া এখনও হাসপাতাল থেকে ফেরেনি। অমিত বলল, দেখুন, আমি যদি ভয় পেতাম তাহলে ফোন নিতে আসতাম না। আমি লক্ষ্য করলাম ফারিয়া এক পলকে তাকিয়ে আছে অমিতের দিকে, আর অমিত তাকিয়ে আছে আমার দিকে। তার সাথে পাল্লা দিয়ে অরুণ স্যারও তাকিয়ে আছে আমার দিকে। তারপর কিছুক্ষণ কথা বলার পর ফোন নিয়ে চলে গেল। রাস্তায় এখন দুই বন্ধু হাসছে। অরুণ প্রথম বলল, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? অমিত বলল, হ্যাঁ, লক্ষ্য করেছি। ফারিয়া আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু কোনো লাভ নেই। অরুণ বলল, কেন, ওকে কি তোর পছন্দ হয়নি? অমিত বলল, পছন্দ না হওয়ার কিছুই নেই, ওকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল, কিন্তু সমস্যা একটা, রাহুলের সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে বল, কিভাবে ওকে ভালোবাসি? অরুণ একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা, তুই ওইভাবে পারুলের দিকে তাকিয়েছিলি কেন? অমিত বলল, পারুল মেয়েটা খুবই সুন্দরী, ওর সৌন্দর্যের তুলনা হয় না। ফারিয়ার যখন বিয়ে ঠিক হয়ে গেছে, তাই দেখছিলাম পারুলকে ঘায়েল করতে পারি কিনা। অমিতের মুখে কথা শুনে অরুণ চুপসে গেল। সেকেন্ডের মধ্যে মুখটা কালো হয়ে গেল। অমিত বলল, কি রে, মুখ কালো করে আছিস কেন? অরুণ বলল, কিছু না।
অমিত বলল, দেখ, তুই আর কারো চোখে ধুলো দিলেও আমাকে পারবি না। আমি দেখেছি তুই পারুলের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়েছিলি। আমার মনে হয় তুই পারুলকে ভালোবাসিস। অরুণ বলল, তুই কি করে বুঝলি? অমিত বলল, বুঝি, সব বুঝি। ডুবে ডুবে পানি খাচ্ছিস। এখন এটা বল, আমাকে পারুল কি জানে তুই ওকে ভালোবাসিস? অরুণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হাই স্কুল থেকে ওকে ভালোবেসে এসেছি, কিন্তু বলতে পারিনি, ভয় হয়। ও একটু অন্য রকম, প্রেম ভালোবাসা এগুলো বিশ্বাস করে না, তাই বলতেও ভয় হয়। অমিত বলল, মনের মাঝে ভালোবাসা রেখে দিলে সেটা কখনোই বাস্তবে রূপান্তরিত হবে না। ভালোবাসা মুখ ফুটে বলা যায়। এদিকে আমি ফারিয়াকে বললাম, একটা কথা বলতো, আমি দেখলাম তুই এক দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়েছিলি, ব্যাপারটা কি বলতো? ফারিয়া বলল, কই কিছু না তো, আরে এমনি তাকিয়েছিলাম। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, তোর টিচার সে তো তোকে রোম্যান্টিক দৃষ্টিতে দেখছিল, মনে হয় তোকে অনেক ভালোবাসে। আমি বললাম, জানি, তবে আমি বিশ্বাস করি না। এসব প্রেম ভালোবাসা আমার বিশ্বাস হয় না, তাই এগুলো থেকে দূরে থাকতে চাই। এভাবে দিন যেতে থাকে। একদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। কলেজ থেকে একটু দূরে অনেকটা জায়গা জুড়ে নদীর তীরের ঝোপ। আমাকে ওই দিক দিয়ে যেতে হয়। জায়গাটা একটু নির্জন। সেদিন 3 জন বখাটে ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আগলে দাঁড়িয়ে বলল, হ্যালো সুন্দরী, কলেজ থেকে ঘরে ফেরা হচ্ছে বুঝি? তা তুমি কার মেয়ে গো? তোমার নাম কি? যদি একটু বলো তাহলে পরাণটা জুড়ায়। আমি বললাম, আমি চেয়ারম্যানের মেয়ে। এই বলে আমি পাশ কাটিয়ে চলে গেলাম। 3 জনের মধ্যে একজন এমএলএর ছেলে, নাম ফারুক। সে বলল, মালটা কি খুব পছন্দ হইছে রে, এরে আমার বউ বানাইতে চাই। এই বলে বাড়ি ফিরে বাবাকে বলল, আমি চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করতে চাই, ওকে আমার খুব পছন্দ হয়েছে। সালমান ছেলেকে খুব ভালোবাসেন, কোনো আবদার কখনো অপূরণ রাখেনি। ছেলে বিয়ে করবে এটা তো খুব ভালো কথা, তাই ঘটককে ডেকে বললেন, ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে চেয়ারম্যানের বাড়ি যাও, ওনার মেয়েকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে। ঘটক আর দেরি করল না, সেদিন সন্ধ্যায় বাবার কাছে এলেন আমার বিয়ের প্রস্তাব নিয়ে। ঘটকের মুখে এমএলএর ছেলের কথা শুনে বাবা মনে মনে ভাবতে লাগলো, কারণ ফারুক ছেলে হিসেবে ভালো না, খুব বাজে একটা ছেলে, দেখতে কালো, চেহারাটাও এত সুন্দর না, দেখলেই বুঝি আসে। বাবা বলল, দেখুন মেয়ে এখন বড় হয়েছে, তার মতামতের প্রয়োজন আছে, আপনি না হয় কাল আসুন, তারপরে জানাচ্ছি। বাবার কথা শুনে ঘটক চলে গেল। তার পরের দিন সে আবার এলো। বাবা বললেন, মেয়ের সাথে কথা বলেছি, সে এখন বিয়ে করতে চায় না, পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবে। এখন মেয়ের বিরুদ্ধে তো যেতে পারছি না। এ কথা শুনে ঘটক চলে গেল। এমএলএর কাছে গিয়ে সব কথা খুলে বলেন। তখন ফারুক সেখানেই ছিল। সব শুনে ফারুক মনে মনে খুব ক্ষুণ্ণ হলো, আমার উপরে প্রতিশোধ নেবে পণ করল। আমি এসব সম্বন্ধে কিছুই জানি না, বাবা আমাকে কিছুই বলেনি। বাবা নিজে থেকে রিজেক্ট করে দিয়েছে। তিনি জানেন ফারুক কেমন ছেলে। এদিকে ফারিয়া মেগাপলিস চলে গেছে, কিন্তু মনে শান্তি নেই। কি করে থাকবে তার মনে শান্তি? তার মন তো অমিতের কাছে রেখে গেছে। ভাইয়া কিছুটা আন্দাজ করতে পারল ব্যাপারটা, তাই ফারিয়ার সাথে তার কথা কাটাকাটি হয় অমিতকে নিয়ে। তারপর রাগ করে ওদের বাসা থেকে বন্ধুর বাসায় গিয়ে ওঠে। 2-4 দিন চেষ্টা করলো অমিতকে ভুলে থাকার জন্য, কিন্তু পারছে না। একদিন রাত 10টার পর অমিতকে ফোন দিল। অমিত তখন নিজের রুমেই ছিল, একটা হিস্ট্রি লিখছিল। হঠাৎ ফোনের রিং হতেই দেখে অজানা নাম্বার, তাই রিসিভ করেনি। কয়েকবার রিং হওয়ার পর অমিত ফোন রিসিভ করলো। ফোনটা রিসিভ হতেই ফারিয়া বলল, হ্যালো, কেমন আছেন? অমিত বলল, ভালো। এতদিন পর বুঝি মনে পড়ল? ফারিয়া বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন? অমিত বলল, তোমার কণ্ঠস্বর কি করে ভুলি? দেরি করে হলেও যে তুমি আমাকে ফোন করেছ, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম তুমি ফোন করবে। আমার নাম্বারটা কোথায় পেলে? ফারিয়া বলল, যখন আপনার ফোনটা আমার কাছে ছিল তখন গোপনে নিয়েছি, আপনার সাথে কথা বলে অনেকটা শান্তি পাচ্ছি। অমিত বলল, তুমি কিন্তু ভুল করছো, অলরেডি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, শুধু শুধু আগুন নিয়ে খেলা করো না। ফারিয়া আমার কথা শুনে কান্না জড়িত গলায় বলল, ভালোবাসা কি অন্যায়? অমিত বলল, না, ভালোবাসা পবিত্র, ভালোবাসা আছে বলে দুনিয়াটা বেঁচে আছে। ফারিয়া বলল, সত্যি বলছি, আমি কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আপনি আমাকে ভালোবাসেন? অমিত বলল, হ্যাঁ বাসি, সেই প্রথম দেখাতেই তুমি আমার মন কেড়েছ, কিন্তু যখন শুনেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তখন থেকে নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করছি। ফারিয়া বলল, পেরেছেন নিজেকে গুটিয়ে নিতে? অমিত বলল, কোথায় আর পারলাম, গুটিয়ে নেওয়ার আগেই তো তুমি আবার হানা দিলে। ফারিয়া বলল, আমি কিন্তু আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না।
অমিত বলল, এটা তোমার আবেগ, ভালোবাসার মোহ যখন কেটে যাবে তখন তুমি আমাকে ভুলে যাবে। ফারিয়া আবার কান্নায় ভেঙে পড়ল। অমিত বলল, আরে তুমি কান্না করছো কেন? প্লিজ এভাবে কেঁদো না, তুমি কান্না করলে আমার কষ্ট হয়। ঠিক আছে, আমি আর কখনো বলবো না, কথা দিচ্ছি। আই লাভ ইউ, আমিও তোমাকে খুব ভালোবাসি। ফারিয়া কান্না জড়িত গলায় বলল, আই লাভ ইউ টু, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তবে দূরে নয়, তোমাকে আরও কাছে পেতে চাই। কবে আসবে মেগা পুলিশ? ভালোবাসার আবেগে কখন যে একে অপরকে তুমি বলে সম্বোধন করেছে টের পেল না। অমিত বলল, তোমার মা বাবা কি রাজি হবে? যদি হয় তাহলে আগামী সপ্তাহে মা বাবাকে নিয়ে যেতে পারি। এ কথা শুনে ফারিয়া খুব খুশি হয়ে বলল, সত্যি তুমি তোমার মা বাবাকে নিয়ে আসবে? অমিত বলল, অবশ্যই। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে অমিত ফোন কেটে দিল। তারপর থেকে শুরু হলো তাদের প্রেমের গল্প। এসবের কিছুই আমি জানি না। অনেকদিন কলেজ বন্ধ থাকার পর আজ আমি কলেজে গেলাম। কলেজ ছুটির পর বাসায় ফিরছিলাম। নদী তীরের ঝোপের ধারে আসতে হঠাৎ 3টে ছেলে ঝোপের পিছন থেকে বেরিয়ে এসে ঘিরে ধরে। চিনতে আর বাকি রইল না ওরা কারা। এমএলএর ছেলে বলল, শালি ভালোই চেয়েছিলাম বিয়ে করতে, আমাকে বিয়ে না করে রিজেক্ট করে দিলি? কিসের অভাব আছে আমার বল? সুন্দরের দেমাগ তাই না? আজ সব ধুলেই মিশিয়ে দেব, তারপর মুখে অ্যাসিড ঢেলে দেব, দেখি এখন তোকে কে বাঁচায়। তারপরে 3 বন্ধু মিলে আমাকে জোর করে ঝোপের পিছনে নিয়ে যায়। জনমানবহীন রাস্তা, কোথাও কেউ নেই আমাকে সাহায্য করার মতো। তারপরেও আমি বাঁচাও বলে চিৎকার করে যাচ্ছি। ওরা 3 জন আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, আর আমি নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছি। অমিতের ভাগ্য ভালো, তাই সেদিন জয়েন লেটার নিয়ে বাড়ি ফিরছিল ওই রাস্তা দিয়ে। হঠাৎ মেয়েলি কণ্ঠে চিৎকার শুনে থমকে দাঁড়ালো। আন্দাজ করার চেষ্টা করল কোথা থেকে আওয়াজটা আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে অনুমান করে ছুটে গেল। গিয়ে দেখে 3টে ছেলে একটা মেয়ের সাথে ধস্তাধস্তি করছে। দেরি না করে ছেলেগুলোর কলার ধরে পিছনে টেনে জোরে কিক মারা শুরু করে। তাতে করে ছেলেগুলো এদিক সেদিক ছিটকে পড়তে থাকে। এরপর আমার দিকে তাকিয়ে অন্যদিকে মুখ করে নিল। ততক্ষণে ছেলেগুলো আমার কামিজের জায়গায় জায়গায় ছিঁড়ে ফেলেছে। আমার এই রকম অবস্থা দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে গায়ের পাঞ্জাবিটা খুলে দিয়ে পড়তে বলল। আমি আর কিছু চিন্তা না করে তৎক্ষণাৎ পাঞ্জাবিটা পরে নিলাম। তারপর ছেলেগুলোকে আচ্ছা মতো ধোলাই করল। কারো হাত কারো পা ভেঙেছে। এরপর আমাকে উদ্দেশ্য করে বলল, আপনার কোথাও লাগেনি তো? লজ্জায় মাথা নিচু হয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে, মুখে কিছু বলার শক্তি পর্যন্ত নেই আমার, তাই মাথা নেড়ে না সম্মতি জানাই। অমিত বলল, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেই। কিছুক্ষণের মধ্যে বাড়ি এসেই মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আমার শরীরের অবস্থা দেখে মা অনুমান করতে পারল আমার সাথে কি হয়েছে। তারপর আমি শান্ত হয়ে মাকে সব খুলে বললাম। মা অমিতকে অনেক শুকরিয়া জানালো। আমি বললাম, আজ যদি আপনি সময় মতো না আসতেন, জানি না আজ আমার কি হতো। আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, এই বলে ওর পাঞ্জাবিটা দিলাম। অমিত পাঞ্জাবিটা হাতে নিয়ে বলল, দেখুন আমি মানুষ হিসাবে কর্তব্য পালন করেছি, এর চেয়ে বেশি কিছু না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, তিনি সব কিছুর মালিক, তিনি চেয়েছেন দেখে আমি ওখানে গিয়ে পৌঁছেছি। তারপর অমিত বিদায় নিয়ে চলে গেল। মনে মনে ভাবলাম, যাকে শায়েস্তা করব ভেবেছি, আজ তার কারণে আমি পুনর্জন্ম পেলাম। মনে মনে অমিতকে ভালোবাসতে শুরু করলাম, কারণ আমাকে বাঁচানোর সময় আমার শরীরের অনেক অংশ দেখে ফেলেছে। তাই রাতে ফোন করে ফারিয়াকে সব শোনালাম। সব শুনে ফারিয়া অবাক হয়ে গেল। এটাও বললাম আমি অমিতকে ভালোবাসি। জানি না এই কথা শুনে ফারিয়া কেমন চুপসে গেল। বেশিক্ষণ আর কথা বলল না, ফোন কেটে দিল। তারপরের দিন আমি অমিতকে ফোন দিয়ে সব কিছু বলি। সব শুনে অমিত বলল, দেখুন আমার সৌভাগ্য হতো আমি যদি আপনাকে ভালোবাসতে পারতাম। আপনি আমার জীবনে আসার আগে একজন আমাকে দখল করে নিয়েছে। আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই আমি আপনার ভালোবাসা গ্রহণ করতে পারছি না, মাফ করবেন আমাকে। আমরা ভালোবাসায় আবদ্ধ হতে না পারলে কি হয়েছে, আমাদের সম্পর্কটা অন্যভাবেও রাখতে পারি, ভাই বোনের সম্পর্কে। একটা কথা বলছি, মাইন্ড করবেন না। আমার বন্ধু অরুণ আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু ভয় করে বলতে পারছে না। অরুণ ছেলে হিসাবে ভালো, সে আপনাকে অনেক ভালো রাখবে। এই বলে আমাকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। 2 দিন পর আমি কলেজে গেলাম। আসার সময় দেখি অরুণ কলেজের বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? অরুণ মাথা নিচু করে বলল, না এমনি। আমি বললাম, বাড়ি যাবেন না? অরুণ বলল, হ্যাঁ যাব। আমি বললাম, আমার সাথে চলুন, কথা বলতে বলতে যাওয়া যাবে। আমার মুখে কথা শুনে অরুণ যেন আকাশের চাঁদ হাতে পেল। তারপর আমরা একসাথে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে একে অপরের সাথে কথা বলছি। হঠাৎ আমি প্রশ্ন করলাম, আপনি কি আমাকে ভালোবাসেন? দেখুন, লুকানোর চেষ্টা করবেন না,
আমি জানি সেই হাই স্কুল থেকে আপনি আমাকে চোখে চোখে রাখেন। ভালো না বাসলে কেউ এতটা খেয়াল রাখে না। অরুণ আমতা আমতা করে বলল, হ্যাঁ এটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে সাহস পাইনি, কারণ তুমি প্রেম ভালোবাসায় বিশ্বাস করো না। যদি ফিরিয়ে দাও তাই। অরুণের কথা আমি শেষ করতে দিলাম না, ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরি। কান্না জড়িত গলায় বলি, কেন এতদিন বলেননি কেন? আরও আগে যদি বলতেন তাহলে প্রেমের সুখটা আগে থেকেই পেতাম। সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে করলো আজ। নিজের অজান্তেই আমাকে জড়িয়ে ধরে। সেই থেকে শুরু হলো আমাদের ভালোবাসা। মা বাবার সম্মতিতে বিয়ে হলো। ওইদিকে ফারিয়ার পছন্দের ছেলে অমিতের সাথে বিয়ে হলো ফারিয়ার। কারোর কোনো আপত্তি ছিল না। ভাইয়া পড়াশোনা কমপ্লিট করে বাহিরে চলে গেল। তারপর আমরা সুখে শান্তিতে সংসার করতে থাকি। জীবন চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, সব পেরিয়ে ভালোবাসা এগিয়ে যায়। এরই নাম ভালোবাসা। আজকের গল্প এখানেই সমাপ্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর লাইক করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।